ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লং মার্চ কর্মসূচিতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন আরও অনেকেই। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মাত্র 6 দিন আগেই যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছেন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের ছাত্রনেতারা। সেই আন্দোলনে বাধা দেওয়ার তো দূরে থাক, উল্টো প্রচণ্ড গরমে আন্দোলনকারীদের স্বস্তি দিতে ডিএনসিসি কর্তৃপক্ষের স্প্রে ক্যানন নামক বিশেষ গাড়ির মাধ্যমে শীতল পানি ছিটিয়েছে। আর ওয়াসা বিনামূল্যে সরবরাহ করেছে সুপেয় পানি। সেই আন্দোলনের 6 দিন যেতে না যেতেই কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চড়াও হলো আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা সহ আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও যদি এনসিপির ছাত্রনেতারা আন্দোলন করতে পারেন, তাহলে 24 শিক্ষক শিক্ষার্থীরা পারবেন না কেন? আইন শৃঙ্খলা বাহিনী কি তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বেলায় দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে? বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দাবি দেওয়া নিয়ে কেন বৈষম্যমূলক আচরণ পুনরাবৃত্তি করছে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, 24-এর গণঅভ্যুত্থানে আসলে আমরা বৈষম্য বিরোধিতা দেখেছি এবং সবভাবে আমরা চেয়েছি বাংলাদেশ একটি বৈষম্যবিহীন বাংলাদেশ হয়ে উঠুক। আমরা নিশ্চয়ই সবাই জানি যমুনার আশেপাশে কিংবা শাহবাগ এই অঞ্চলগুলোতে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি তরফ থেকে, কিন্তু যে ঘটনাটি আমি বলছিলাম মাত্র 6 দিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যখন এনসিপি নেতারা আন্দোলন করেন এবং সেই আন্দোলনে যখন অন্যান্য দলের ছাত্রনেতারাও যোগ দিয়েছেন, সেই সময় আসলে আমরা যে সহযোগিতাগুলো দেখেছি বিভিন্ন সরকারি সংগঠনগুলো কিংবা কার্যক্রমগুলো আমরা দেখেছি, সেখান থেকে হঠাৎ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছেন তাদের ক্ষেত্রে আসলে রূপটা একেবারেই ভিন্ন কেন? তাদের ক্ষেত্রে কেন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড? হ্যাঁ, এটা দুঃখজনক আসলে, কারণ এরাও ছাত্র এবং এদেরও আন্দোলনটা যৌক্তিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা তো আজকের না, বহু পুরনো। তো 8 মাসে একটা ছাত্র আন্দোলনের সফল সরকার, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা তো ব্যাপক অংশগ্রহণ করেছে আন্দোলনে। তো তাদের নিতান্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে না পারা একটা রাষ্ট্রীয় দুর্বলতা, সরকারি দুর্বলতা। তো আমার দুজন খুব বিদগ্ধ রাজনীতিবিদ এখানে আছেন। মিলন ভাই সফলতম শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং ভিন্নমাত্রা রাজনীতিবিদ। মঞ্জু ভাই ভিন্নমাত্রা রাজনীতিবিদ। এখন আজকের বা ঢাকা শহরটা আসলে কী ছিল দেখলাম অনেক দিন পর। জগন্নাথের ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে, প্রচুর ছাত্র অনলাইনে যা দেখলাম, শাহবাগে নার্সদের ব্যাপক মুভমেন্ট, 6 ঘন্টা পর তারা এবং ঢাকা ভার্সিটিতেও মুভমেন্ট হচ্ছে। ঢাকা উত্তপ্ত হচ্ছে তীব্রভাবে এবং একটি ন্যাক্কারজনক ঘটনাই ঘটেছে। ন্যাক্কারজন্য কি বলবো, এই আন্দোলনের পরে এই বিজয়টা যেন মোহাম্মদ ঘুরির বিজয়ের মতো হয়ে গেছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বিজয়ের মতো হয়ে গেছে। অথবা দিল্লি থেকে কেউ এসে বাংলাদেশ দখল করেছে বা রাওয়ালপিন্ডি থেকে দখল করেছে, তারা দখল করে আগের সব বাদ দিয়ে দিয়েছে। এবং যে লিমিটেড কিছু ফ্রন্ট ফাইটার ছিল, পুরো আন্দোলনের ক্রেডিট, পুরো আন্দোলনের কেক, পুরো আন্দোলন পরবর্তী ডিসিশন মেকিংয়ের ক্ষমতা লিমিটেড কিছু লোক দেওয়ার চেষ্টা করেছে, যেটি ঠিক না। বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল ব্যাপক, না হলে 1 কোটি লোক রাস্তায় নামতো না। এবি পার্টির ছিল, সকল পার্টির ছিল, জাতীয় পার্টিরও অংশগ্রহণ ছিল। জুলাই আগস্টে জাতীয় পার্টি প্রশংসনীয় রোল প্লে করেছে, এটা আমি একদম জোর দিয়ে বলতে পারি, অসংখ্য এভিডেন্স আছে। আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল একটা অংশের। সারা বিশ্বে যে আওয়ামী লীগের লোকজন মুভমেন্ট করেছে ছাত্র মারা যাওয়ার পরে, ওখানে আওয়ামী লীগের অনেক লোক ছিল। কিন্তু আন্দোলনের পরে দেখা গেল আস্তে 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 গুটি কয়েক ছেলেপেলেকে দিয়ে কিছু লোক তাদের একটা ব্রডার পলিটিক্যাল পারপাস, প্যারোকিয়াল ইন্টারেস্ট, ম্যালাফাই ইন্টারেস্ট সার্ভ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যান, এটা কি রাজনীতিতে খুব ভালো কোনো জিনিস? মানে জামাতের ব্যান তো কয়দিন আগেই হয়েছিল এই একই আইনে, যদিও জামাতের ব্যানটা হয়েছিল প্রথমে একটি রিট হয়েছিল, রুল হয়েছিল, সেই রুলের ভিত্তিতে পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে, পরে শেষের দিকে এসে জুলাই বা আগস্টে আওয়ামী লীগ তার সন্ত্রাস দমন আইনে এটা বাতিল করে দেয়। আর এখন আওয়ামী লীগকে
সাময়িকভাবে ব্যান করা হলো। আমি কালকেও একটা টকশোতে বলেছি, সিরিয়াস লিগ্যাল ইস্যু আছে। আপনি আদালতে মামলা চলছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারেন না। আদালতের রায়ের সাথে বা আদালতের মামলার সাথে সম্পর্কিত না। আপনি টেম্পোরারি সাসপেন্ড করতে পারেন যদি আপনার মনে হয় সন্ত্রাসী কার্যক্রম আছে, ফান্ডিং আছে, অথবা আপনি পার্মানেন্ট করতে পারেন। কিন্তু আদালতের রায় পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত, এই বিচার না হওয়া পর্যন্ত ট্রামটা কোথায় আছে? এটা ওই অর্ডিন্যান্স বা সার্কুলার ইনভেন্ট করা হয়েছে। দেন আরেকটা জিনিস আমি অবাক হলাম, এটা যাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন তাৎক্ষণিক নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো। আমি আইনটা যতটুকু দেখেছি, আমার ভুল হতে পারে, নির্বাচন কমিশনের সাময়িকভাবে নিবন্ধন স্থগিতের কোনো ক্ষমতা নেই, এবং করতে পারে কখন? 90-এর ক ধারা অনুযায়ী, পিপলস রিপ্রেজেন্টিং অর্ডার অনুযায়ী যদি সরকার কাউকে ব্যান করে, কোনো দলকে ব্যান করে, কার্যক্রম ব্যান না, কিন্তু সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করতে পারে। জি, তাহলে কোনো না কোনো ভাবে কাউকে কি সুযোগ দেওয়ার প্রয়াস দেখতে না, পাচ্ছেন? সুযোগ দেওয়ার প্রশ্ন না, পুরো জিনিসটার মধ্যে একটা মানে আইনগতভাবে একটা ত্রুটি, তাড়াহুড়ো ছিল। জি। একটা আন্দোলন মাঠে হচ্ছিল, লক্ষ লক্ষ লোক মাঠে ছিল, এটা সত্য। এর বাইরেও অসংখ্য লোক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আশা করেছিলাম একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে, বিএনপির মতো একটি বৃহৎ দল, এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় দল, তাদের উপর 17 বছরের চরম নির্যাতন, চরম টর্চার, চরম সব কিছু সত্ত্বেও তারা অন্তর্ভুক্তি রাজনীতির স্বার্থে আওয়ামী লীগের নিষিদ্ধতা ঠেকাবে। আমি এই জায়গাটিতে আসবো, তবে আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসতে চাই। এই যে আজকের যে ঘটনাগুলো আমরা দেখেছি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন আজ সারাদিন যে প্রায় অর্ধশত শিক্ষার্থী তারা আহত হয়েছেন। কাকরাইল মসজিদ এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে পুলিশ তাদেরকে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে। কিন্তু যখন আমরা দেখেছি যে যমুনার সামনে বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আসলে আন্দোলন হয়েছে, সেই সময় সেখানে আসলে সেই নিষিদ্ধের কোনো ধরনের তোয়াক্কা কেউ করেনি। কিন্তু আজকে কাকরাইল এলাকাতে এসে সেই নিষিদ্ধ জায়গাগুলো সবার মনে পড়ে গেল। তার মানে এখানেও কি আসলে ছাত্রদেরকে নিয়ে এক ধরনের বৈষম্য হচ্ছে? ধন্যবাদ তন্নি। মিলন ভাই আছেন, ব্যারিস্টার পাটোয়ারি আছেন, দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হলো যে সেদিন ঠান্ডা পানি আমিও কিছুটা উপভোগ করেছি, যেহেতু আমি মঞ্চে ছিলাম কিছুক্ষণের জন্য, ভালোই লেগেছে। এবং আসলে যে গরম ছিল সেদিন, ঠান্ডা পানি না দিলে কিন্তু সেখানে টিকাই খুব কঠিন ছিল। তো সেটা ছিল একটা অবস্থান, সেখানে একটা অবস্থান নিয়েছিল তারা। আমরা কিন্তু ওই দিন রাতেই আমি কোনো একটা টক শোতে বলেছিলাম, আমাকে একজন প্রশ্ন করেছিল যে এরকম ঠান্ডা পানি ছেটানো হলো। আমি বললাম যে হ্যাঁ, এটা তো একটা ভালো দিক, আন্দোলনকারীদের প্রতিও সরকার সদয় থাকবে, সরকারের একটা গুড। তাহলে আজকের আন্দোলনকারীদের দিকে সরকার সদয় থাকলো না? হ্যাঁ, আমি সেই কথাটাই সেদিন বলেছিলাম যে এরকম আমরা যখন সমাবেশ করব, তখন যদি আবার ঠান্ডা পানি না থাকে, তখন কিন্তু আবার প্রশ্ন উঠবে যে আমাদের প্রতি কেন সদয় না। সুতরাং আপনি একটা ভ্যালিড কোশ্চেন রেজ করেছেন। তবে এখানে সেটা দেখা গেল যে ওই দিনের ছাত্ররা যখন শাহবাগে চলে গেল, এরপরে কিন্তু ওরা আবার ঢুকতে চেয়েছিল, তখন কিন্তু পুলিশ আর ঢুকতে দেয়নি তাদেরকে। এবং লাস্ট মুহূর্তে আমার মনে আছে, সেখানে একজন পুলিশের উপকমিশনার ছিলেন শহীদুল্লাহ সাহেব, উনি আমাকে বলেছেন যে আজকে কিন্তু আমরা খুব সিরিয়াস পজিশন নিয়েছি, আজকে যদি ছাত্ররা এখানে ঢুকতে আসে বা আপনারা ঢুকতে আসেন, তাহলে কিন্তু আমাদের পর অর্ডার আছে, আমরা কিন্তু সিরিয়াসলি এটাকে প্রোটেক্ট করব বা প্রোটেস্ট করব। তো সেই জায়গায় আমি যেটা বুঝতে পারলাম যে গভর্নমেন্ট একটা সিরিয়াস পজিশন নিয়েছে, যে তারা যমুনার জায়গায় তাদের যে নতুন করে কিন্তু সেদিন আরেকটা অর্ডারও দিয়েছিল। এর আগে তো একটা নিষেধাজ্ঞা ছিল, বাট সামহাউ সেটা হয়তো মানুষ ভুলে গেছে। সেদিন ছাত্ররা যখন সরে গেল সেখান থেকে, এরপর কিন্তু একটা নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এই জায়গায় আর কেউ সমবেত হতে পারবে না। এখানে প্রশ্ন যেটা, দেখেন দুটো অসুবিধা, একটা হচ্ছে জগন্নাথ সেই কত দূর, এবং তারা একটা কর্মসূচি আগেই ঘোষণা করেছে। সেই কর্মসূচি থেকে মিছিল করে, এর আগেও আমরা দেখেছি যে ঢাকায় 2টা কলেজের মারামারি হয়েছে। একটা অনেক দূর থেকে একটা কলেজের ছাত্ররা গিয়ে ওই আপনার একটা কলেজের উপর হামলা করেছে, সিটি কলেজ, ঢাকা কলেজের বাইরেও, ওই যে ইয়ার দিকে মোল্লা কলেজের ওখানে, আমার নাম মনে থাকে না, এটা আমার সমস্যা। এখানেও আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশাল মিছিল, ছাত্রদের একটা বিরাট গ্রুপ এসে তারা যমুনায় চলে আসলো। প্রসঙ্গ হচ্ছে অবশ্যই তাদের একটা যৌক্তিক দাবি আছে, যেটা পাটোয়ারি সাহেব বললেন। কথা হচ্ছে দাবি কি সব কি সে আগের মতোই? সব দাবি কি শেখ হাসিনার কাছে? সব দাবি কি ডক্টর ইউনূসের কাছে?
একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছে, তাদের স্বায়ত্তশাসন আছে, তাদের কাছে তো দাবিটা যথেষ্ট। আপনি দেখেছেন যে গত এই 7-8 মাস বা 9 মাসের মধ্যে আমরা দেখেছি কমপক্ষে 200টার মতো আন্দোলন হয়েছে, এবং বেশিরভাগ আন্দোলনের কেন্দ্র অভিমুখ কিন্তু যমুনার দিকে। এবং যমুনার সামনে আমি বেশ কয়েকবার দেখেছি, বসে থাকতে দেখেছি লোকদেরকে, যে তারা অবস্থান নিয়েছে। এখন এই যে প্রফেসর ইউনূসও কিন্তু একবার বলেছিলেন যে দেখেন আমাদেরকে কাজ করতে দেন, আপনারা যদি আমাদেরকে ঘেরাও করে রাখেন তাহলে কী হবে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, সমস্যা হচ্ছে আমরা তো বিএনপির মতো বড় দল না, বা জাতীয় পার্টির মতো সরকারের খাতিরের দলও না। ওনারা যেভাবে খাতিরের দল ছিলেন, এখন কি আর সেই খাতিরের দল আছে জাতীয় পার্টি? তো সেই জায়গায় যেটা দেখা গেছে, আমরা বলেছিলাম যে সরকার যদি, যেহেতু দীর্ঘদিনের বৈষম্যের পরে মানুষ একটু কথা বলার সুযোগ পেয়েছে, দাবি তোলার সুযোগ পেয়েছে, সুতরাং এখন যদি এমন একটা ব্যবস্থা রাখা যেত যে একটা আলাদা কর্তৃপক্ষ করা, সেটা হতে পারে এমন একটা দূরের, ঢাকার থেকে একটু দূরের দিকে, যে যেখানে প্রতিদিন সবাই এসে তাদের দাবি দেওয়া পেশ জি, করবে। কিন্তু এই যে আপনি একটি কথা বলছিলেন মুজিবুর রহমান মঞ্জু, যে তাদের এই দাবি দেওয়াটি তো আসলে দীর্ঘদিনের দাবি দেওয়া, এবং তারা এই কর্মসূচি আগেই বলেছেন, সেটি মানে একটি জানানো কর্মসূচি ছিল আজকে। ডক্টর আনম এহসানুল হক মিলন, যে কর্মসূচি সম্বন্ধে আমরা জানছি, কিংবা যেই দাবি দেওয়াগুলো তারা বেশ কিছুদিন ধরেই বলে আসছেন, আজকে আমরা দেখলাম এই ঘটনার পর এবং ছাত্রদের উপর অতর্কিতভাবে এই ধরনের হামলা করবার পর আসলে যমুনায় কিন্তু ছাত্র প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের সাথে তাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক কেন আসলে আমরা আগে করতে পারলাম না? কেন এই ধরনের পরিস্থিতি হবার পরে আসলে সেই বৈঠকটি হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচককে। এই যে আপনার প্রশ্নটি, এটি হল মূল ব্যাপারটি। শুনেন, একটি সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকেন, উপদেষ্টা থাকেন, শিক্ষা উপদেষ্টা রয়েছেন। ওনার দায়িত্বটা কি? এনিথিং শুরু হবে, এটাকে অ্যাড্রেস করতে হবে। আমি একটা ইনস্ট্যান্সের কথা বলি। মন্ত্রণালয়ে বসে আছি, হঠাৎ করে আমার গানম্যানের ওয়াকিটকিতে শোনা গেল যে গণ্ডগোল হচ্ছে ঢাকা কলেজের সামনে নিউ মার্কেটে, গাড়ি ভাঙচুর হচ্ছে। তাৎক্ষণিক আমি বুঝতে পারলাম যে এই সময় গাড়ি ভাঙচুর করবে নিশ্চয়ই ছাত্রদলের কোনো একটা সংগঠন, কোনো একটা কারণে হতে পারে। আমি সেখানে আমার মাননীয় মন্ত্রীকে দৌড়ে বললাম যে চলেন আমরা যাই, লেট আস অ্যাড্রেস ইট। উনি বললেন না, আমি যাব না, তুমি যাও। কারণ আমি ছাত্র রাজনীতি করেছি, তা আমার সেই সাহসিকতা ছিল। আমি দৌড়ে গেলাম, গিয়ে তাদেরকে ডেকে বললাম যে তোমরা রাস্তায় কেন, তোমরা ঢাকা কলেজের ভিতরে চলো, আমি তোমাদের দাবি দেওয়া পূরণ করে দিচ্ছি। বিষয়টি হচ্ছে অ্যাড্রেস করবেন না কেন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে আমরা যে সরকার পেলাম, এই সরকারের যে ক্যাবিনেট পেলাম, ওনার কি জনগণের সাথে কোনো সম্পর্কতা আছে? তাদের কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? তারা কি বুঝে যে আমরা যদি 8 ঘন্টা অফিস করি, 4 ঘন্টা আমার বাসায় বা আমার অফিসে পাবলিক হিয়ারিং দিতে হবে? ওনাকে দিচ্ছেন? যেখানে জগন্নাথ ইউনিভার্সিটি তারা ডিক্লারেশন দিয়েছে, যে কারণেই দিক না কেন। হ্যাঁ, আমি দেখেছি ছাত্ররা সমস্ত, যেটা মঞ্জু সাহেব বললেন, আমি ওনার সাথে একাত্মতা ঘোষণা না করে পারছি না, যে এই সরকার কি সব দাবি দেওয়া পূরণ করবে? আসুন তাহলে জগন্নাথ ইউনিভার্সিটি আমাদের সময় আমরা করেছিলাম। সেই সময় আমরা ইউনিভার্সিটি আমরা এইভাবে করতে চেয়েছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি না, কিন্তু সরকারি একটা ইউনিভার্সিটি করবে যেটাখানে আয় ব্যয় দুটাকে মিটিগেট করবে। জগন্নাথ ইউনিভার্সিটির টিউশন ফি বেশি হবে, আমরা ওইভাবে ওইটা করেছিলাম। পাবলিক ইউনিভার্সিটির সাথে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে রেখে আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলি নিয়ন্ত্রণ করার জন্য এটাকে আমরা করেছিলাম। হ্যাঁ, সেটাকে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা হয়নি। রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি রয়েছে, জাহাঙ্গীরনগর রয়েছে, ঢাকার ইউনিভার্সিটি রয়েছে, চিটাগাং রয়েছে। যে সমস্ত ছাত্ররা মনে করে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি স্যার আমরা পড়তে পারবো না, তারা সেখানে যেতে পারে। দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হলো তাদের অনেকগুলো হল রয়েছে অ্যাবান্ডেন্ট, যেগুলি সরকার দখলও করে দেয়নি। বিগত এই 17টি বছর আওয়ামী লীগ সরকারে ছিল, তখন কি এই দাবি দাওয়াগুলি আসতে পারতো না? এখন আবার যদি আমি কয়েনের উল্টো পিঠ দেখি, যে কি হয়েছে, এই সরকার তো বলেছে আমরা ডিসেম্বরে ইলেকশন দেব বা কয়েকদিন পরে দেব, তো এই ডিসেম্বর পর্যন্ত কি এই সরকারকে স্বস্তিভাবে যেতে দেওয়া যায় না? আবার এই সরকারের উপর যথেষ্ট আস্থা আছে বিধায় তাদের কাছে এই দাবিগুলো করছে, সেটাও তো হতে পারে। ও সারা বাংলাদেশের সব দাবি একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন করে ফেলবে? এইখানেই তো হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সূত্রটা। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে, না হলে তো আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করতে পারতো। আজকে কেন সকল দাবি দেওয়া, কেন এই সরকারের কাছে এই সময়ের মধ্যে, এই অল্প সময়ে কি না দাবি দেওয়া হয়েছে? বিনা পরীক্ষা আমরা পাস করাতে হবে, সেটাও তো হয়েছে। কোন ডিপার্টমেন্ট দাবি বাকি রয়েছে? শুধু আপনারা ছাড়া, তাই না? এই মিডিয়া হাউসগুলো এখনো দেখিনি কোনো দাবি দেওয়া, জানি না কখন মিডিয়া হাউস দাবি দেওয়া করতে পারে। কেন সকল দাবি দেওয়া ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে? কে উস্কানি দেয়? কারা এর পিছনে রয়েছে? কেন কয়েকদিন অফসর দেওয়া যায় না?
5টি কলেজ মিলে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। ভাই, বিশ্ববিদ্যালয়ে কি আসন সংখ্যা কম হয়ে গিয়েছে, ভর্তি হওয়া যাচ্ছে না, যে আমার ওভারফ্লো হয়ে গিয়েছে আমাদের মানে আসন সংখ্যা নিয়ে ভর্তি করানোর জন্য? তাহলে কেন এই সময়ের মধ্যে আর যেই ছাত্রগুলি রাজপথে নেমে বিশ্ববিদ্যালয় বানানোর সংগ্রাম করলো, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে হতে তো তার ছাত্রত্বই চলে যাবে, সে কি ভর্তি হতে পারবে? তো এই যে অতিরিক্ত দাবি দেওয়া, এই সরকারকে আনস্টেবল করা, এই সরকারকে কোনো অবস্থাতেই তার সুস্থভাবে কাজ করতে না দেওয়া, অপরদিকে সরকারও এগুলিকে অ্যাড্রেস করছে না। আমি এডুকেশন মিনিস্ট্রির কথা বলবো, তাদের জন্য এটা অত্যন্ত সহজ ব্যাপার। কেন বরিশাল ইউনিভার্সিটির ভিসি প্রো ভিসি ট্রেজারকে উইথড্র করেছে, কুয়েটটা সেইভাবে তারা সমাধান করলে পারতো, জগন্নাথটা সমাধান করলে পারতো, লেট দেম গো অ্যান্ড অ্যাড্রেস। কেন শিক্ষা উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে অ্যাড্রেস করলেন না ছাত্রদের সাথে? সারা ঢাকা শহরে মানুষ অস্থির হয়ে রইল, আমি নিজেও 4 ঘন্টা আটকে ছিলাম। হাওবার এগুলি হচ্ছে কি গভর্নমেন্ট অ্যাড্রেস করছে না, আর আওয়ামী লীগ ভিন্ন পথে এই ডিস্টার্বেন্সগুলি ক্রিয়েট করছে। জি, সেই সমালোচনা জায়গাটি যেমন আছে, তেমনি এই যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করবেন, সেই আন্দোলনে যখন ওয়াসার ফ্রি পানি আবার ডিএনসিসি শীতল স্প্রে থাকে, ঠিক একই সময় অন্য যে কোনো আন্দোলনে আসলে পুলিশ খানিকটা অসহনীয় অবস্থায় থাকে এবং শিক্ষকদের গায়েও তারা কিন্তু নানান রকম সমালোচনা। আমার বক্তব্য না, আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যটি আমি বলছি এটা এভাবে বললে হবে না, কারণ ওই যে এনসিপি যে আন্দোলন করছে শাহবাগে শান্তিপূর্ণ স্টেজ করে, তারা সেখানে সমাবেশ করেছে, কিন্তু শিক্ষার্থীদের তো সেখানে যেতেই দেওয়া হয়নি। আমরা বুঝলাম কি করে তারা শান্তিপূর্ণ থাকবেন না আপনি রেস্ট্রিক্টেড এরিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, ইউ মাস্ট লিসেন টু দ্য এর আগেও যমুনার সামনে আসলে নিষিদ্ধ হয়েছিল, কিন্তু এরপরে তারা বলছেন যখন গভর্নমেন্ট রেস্ট্রিকশন দিয়েছে, আপনি কি সংসদ ভবনের সামনে আন্দোলন করতে যেতে পারবেন? বাংলা মোটর থেকে তো বন্ধ করে দেওয়া হয়, তারপর যদি যান পুলিশ তো আপনাকে বাধা দেবেই। কিন্তু এই যে আসলে তুলনাটি বারবার করা হচ্ছে, কিংবা আজকে সারাদিন ধরে আসলে যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা যা কিছু দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেন আসলে এরকম করা হলো? যেহেতু দুটো আন্দোলনেই সবচাইতে বেশি যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকেই ছাত্র। এই জায়গাটিতে আমি আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আমরা দেখেছি বেশিরভাগ যারা ছিলেন সেই আন্দোলনে বেশিরভাগই তারা ছাত্র ছিলেন। আজকের আন্দোলনেও আমরা দেখেছি ছাত্র, কিন্তু সেই আন্দোলনে আমরা আসলে যেরকম সুযোগ সুবিধা দিতে দেখেছি, আজকে একেবারে চিত্রটি উল্টো। তার মানে আসলে কি, যেখানে আপনার নিজের কিছু সুযোগ সুবিধা আছে সেখানে আপনি সুযোগ সুবিধা দিবেন, কিন্তু যেখানে আপনার সুযোগ সুবিধা নেই সেখানে আপনি উল্টো কাজ করবেন? হ্যাঁ, আমি আবারও বলছি যে আপনার এইটা সমালোচনার একটা জায়গা আছে, এটা সমালোচনা করার একটা ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু যেটা মিলন ভাই বলেছেন যে একটা হলো যে ওরা একটা অবস্থান নিয়েছে একটা জায়গায়, আর এটা একটা মিছিল করে একটা জায়গায় এসেছে। নাম্বার 2 হচ্ছে আজকে কিন্তু আপনার যমুনায় কিন্তু আজকে প্রধান উপদেষ্টা নাই, সেদিন কিন্তু প্রধান উপদেষ্টা ভিতরে ছিলেন, ঠিক আছে? আজকে প্রধান উপদেষ্টা নাই, তারপরও কেন ওনার কার্যালয় ঘেরাও করা? যেমন আমরা দেখলাম যে ভিসি প্রভিসি তারপরে প্রক্টররা এসে বসে আছেন, কার সাথে মিটিং করবেন? কারণ শিক্ষামন্ত্রীও তো নাই, মানে শিক্ষা উপদেষ্টা তো নাই, উনিও চট্টগ্রামে। তাহলে এখানে আজকে তারা দাবিটা কার কাছে নিয়ে আসলো? আমি যেটা ফেলিউরটা দেখি এখানে আমাদের গোয়েন্দা সংস্থার ফেলিউর, যে তারা যখন এই কর্মসূচিটা দিয়েছে তাদের সাথে একটা আলোচনা করতে পারতো। আমরা অতীতে দেখেছি যখন আমাদের সাথে আলোচনা করে, হ্যাঁ, তখন কিন্তু নানা ধরনের মানে এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষ থেকে নানা লোকেরা এসে কথা বলে আন্দোলনটাকে সচিবালয়ে নেওয়া যেত, যে সচিবের সাথে দেখা করেন, সচিব এসে কথা বলতো। আমার মনে হয় তো সচিবও মনে হয় চট্টগ্রামে গিয়েছেন আজকে, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন ছিল। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আজকের আন্দোলনটার পেছনে কোনো ইঙ্গিত আছে কিনা। এবং আপনি দেখেন একই সাথে নার্সরাও আন্দোলন করেছে, এদিকে শ্রমিকরাও আন্দোলন করেছে। কয়েকদিন আগে আমরা দেখেছি পলিটেকনিকের ছাত্ররা এখানে পুরো ঢাকা শহর ব্লক করে দিয়েছে। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে ভিসি পরিবর্তন হয়েছে, বরিশাল ইউনিভার্সিটিতেও ভিসি পরিবর্তন হয়েছে, এবং শিক্ষকরা কিন্তু একটু উষ্মা প্রকাশ করছেন যে এইভাবে আন্দোলন করে যদি হয়ে যায়। এবং আপনি দেখেছেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে একটা ঘটনা ঘটেছে, বাইরের একটা ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রেশার করা হয়েছে, ওনার সাথে একটু মিসবিহেভিয়ার ব্যাপারটা আমরা দেখেছি। অর্থাৎ এই যে অস্থিরতাটা, আমরা শুধু আপনার কনস্পিরেসি থিওরি বললে তো হবে না, যে কোথা থেকে কেউ যেন ষড়যন্ত্র করছে কিনা। আমার কাছে মনে হয় যেন এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। আমরা যেহেতু জানি, যেমন আজকে কিন্তু ওরা আরও কঠোর কর্মসূচি দিয়েছে। ওরা বলেছে কালকে, সম্ভবত কালকে আমি যেটা দেখলাম, যে কালকে তারা পুরান ঢাকার সব রাস্তা বন্ধ করে দেবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দেবে। এই ধরনের কর্মসূচি তারা দিয়েছে। এখন কথা হচ্ছে এই কর্মসূচির ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে নেগোসিয়েশনের প্রসেসটা কি? দেখেন, এটা সত্য যে আজকে যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে কিন্তু আজকে ঢাকা শহরে
হয়তো উল্টাও হতে পারতো, ছাত্ররা এই ধরনের মিছিল নিয়ে আসতো না, যেটা মিলন ভাই বলেছেন যে 200টা আন্দোলন হয়েছে এই সরকারের আমলে। সুতরাং হয়তো ছাত্ররা আসতো না, অথবা পুলিশ আরও বেশি অ্যাকশানে যেত। আমরা কথা হচ্ছে আমরা অ্যাকশানে যাওয়াটাকে উৎসাহিত করছি না, বাট আমার কথা হচ্ছে যে এনাফ ইজ এনাফ। আমাদের এখানে কিন্তু এই 200-250 ঘটনায় ঢাকা শহরের মানুষ কিন্তু খুব বিরক্ত। আজকে 3-3.5 ঘন্টা পর্যন্ত অনেকে বসেছিলেন। কিন্তু এই যে বিরক্তিটা কাটানোর দায়িত্বটা তো আসলে অনেকটাই হয়তো আমাদের যারা এখন সরকারের দায়িত্বে আছেন তারাই বা কেন আগে থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই সরকারের ভালো দিক এবং খারাপ দিক, যেটা ভালো দিক তো আমরা বললাম যে তারা ইম্পার্শিয়াল, তারা হয়তো আজকে আপনি যেটা সমালোচনা করছেন আমরাও সেই সমালোচনাকে সাপোর্ট করছি, যে আপনি কাউকে ঠান্ডা পানি দিবেন আর কাউকে গরম পানি দিবেন, এটা তো হতে পারে না। এটার মধ্যে একটা ব্যাখ্যা সরকারের আসতে হবে, যে ওখানে কেন ঠান্ডা পানি দিলাম, যদিও ঠান্ডা পানিটা দিয়েছে দেখলাম সিটি কর্পোরেশনের নামে, ঠিক আছে। এনিওয়ে, আমার বক্তব্য হচ্ছে যে আর বিলম্ব না করে সরকারের এই ব্যাপারে একটা স্পষ্ট পজিশন নেওয়া দরকার, যে আপনাদের যাদের সিরিয়াস দাবি দেওয়া আছে, দাবি দেওয়াগুলো আসেন, আমরা আলাদাভাবে এখানে আসি, প্রতিদিন এখানে আসেন, আপনার প্রতিনিধি দল পাঠান, প্রয়োজন এখানে লাইভ বক্তব্য যাবে, দেশবাসীকে জানানো হবে। মিলন, সব ধরনের আন্দোলন দাবি দেওয়ার পেছনে আসলে রাজনীতিকরণ করার এক ধরনের চেষ্টা করা হচ্ছে, কিংবা আসলে এক ধরনের ষড়যন্ত্র খোঁজারও চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে আসলে বৈষম্যের কথা আমরা বলছি, কিংবা সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের প্রচারণা চলেছে, সেটিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভ্রান্তিকর বলা হয়েছে, এবং তারা এটিও বলেছে জামায়াত রাজনৈতিক না অরাজনৈতিক সেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। আপনিও কি তাই মনে করেন? আমি এই বিষয়ে মনে করছি যে যথাসময়ে এই সরকার এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে না। অপরদিকে কিছু কিছু জিনিস অ্যাড্রেস করার পরে সিদ্ধান্ত আসে, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। আচ্ছা, এই সরকার কি জানতো না যে পলাতক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিসটি খালি রেখে পালিয়ে গিয়েছেন? সেই অফিসে যারা বসলেন তাদের কি দায়িত্ব ছিল না যে কেন পালিয়ে গেল? যদি তারা জেনোসাইড করে পালিয়ে থাকে, তাহলে সেই সময় তো তাদের বলা উচিত ছিল এই আওয়ামী লীগ পরপর 3টি টার্মের জন্য নিষিদ্ধ, যে 3টি টার্ম তারা জোর করে দখল করেছিল। তাহলে কি এই 8 মাস পরে এই ছাত্রদের আন্দোলন করতে হতো? তারপরে তারা সিদ্ধান্ত দিল কি যে তারা কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে পারবে না আপ টু তাদের বিচার না হওয়া পর্যন্ত আইসিটি কোর্টে। তাহলে এইভাবে ঝুলিয়ে দিল কেন? এই ঝুলিয়ে দেওয়া মানে কি? আইসিটি কোর্টকে এই গভর্নমেন্ট আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে, ডিসেম্বরের ভিতরে কি তারা এই বিচার নিষ্পত্তি করতে পারবে? তখন প্রশ্ন আসবে ইনক্লুসিভ ইলেকশন। দেখেন, একটার সাথে একটা রিলেটেড, কিন্তু তখন প্রশ্ন আসবে ইনক্লুসিভ ইলেকশন। তখন আবার দাবি আসবে, ঠিক আছে, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগকে তারা দোষী সাব্যস্ত না করা পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই ইনক্লুসিভ শব্দটা কেউ উচ্চারণ করেছিল ইউনাইটেড নেশনস। এইটা এই বিলম্ব হওয়ার কারণেই তো এই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হলো। কারা বলেছে? ডিপ্লোম্যাটরা বলেছে। কেন বলেছে? বিকজ যদি এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখনই যদি তারা বলতো যে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম, আর আওয়ামী লীগ যে জেনোসাইড করে নাই, এটা তো কি মিথ্যা কথা? কোন ইন্ডিকেটরে বলা যাবে না যে সভানেত্রী শেখ হাসিনা সকলকে আহ্বান করে এই জেনোসাইড করিয়েছে? এটা তো আমরা দেখেছি টেলিভিশন পর্দায়। আবার আওয়ামী লীগকে এই কার্যক্রম নিষিদ্ধ করার পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সভ্য দেশে সভ্য বাংলাদেশিরা, আমরা প্রবাসী, সেখানে দেখা গেছে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক সাহেব সহ জনগণের উপরে আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে। কি বর্বরতা, কি অসভ্যতা তারা করছে! এই সব কিছুর সমাধান তো আগেই হয়ে যেতে পারত, এত দেরিতে কেন? তাহলে সরকারের ভিতরেও কেউ রয়েছে, আগামী দিনে সুষ্ঠু নির্বাচন না হোক, ষড়যন্ত্র করা হোক, নির্বাচনকে ডিলে করা হোক, বা এই গভর্নমেন্ট সাকসেসফুল না হোক, তাহলে দূর থেকে পতিত আজকের সারাদিন এই ঘটনায় কিন্তু আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো উঠে এসেছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথা বলছিলেন, ডক্টর আনাম হাসানুল হক মিলন, যে সরকারের ভেতরেও কি আসলে এমন কেউ আছে কিনা? আজকের এই ঘটনা, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে আসলে যে ধরনের ঘটনা ঘটেছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দ্বিচারিতা এবং পক্ষপাতমূলক আচরণ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অভিযোগ করেছেন যে হয়তো পুলিশের ভিতরে এখনো আসলে ফ্যাসিস্ট সরকারের কেউ না কেউ রয়ে গেছেন, তার কারণে এই ধরনের আচরণ তারা শিক্ষার্থীদের সাথে করতে পেরেছেন। সরকারের ভিতরে আর কি থাকবে? সরকারের ভিতরে সরকার থাকবে, ছোট সরকার, বড় সরকার। আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুটি ফ্লজের মধ্যে একটি হচ্ছে তারা অন্তর্বর্তী ক্যারেক্টারে থাকতে চাচ্ছে না, তারা একটা পার্মানেন্ট ক্যারেক্টারে থাকতে চাচ্ছে। আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে 5 বছর এই সরকারকে চাই, 2 বছর চাই, 10 বছর থাকা দরকার, এবং কি প্রক্রিয়া করলে এটাকে প্রলং করা যাবে। ট্রায়ালটা স্টার্টই হয়নি। আপনি যে বলছি ট্রায়াল শেষ না হবে, ট্রায়াল তো শুরুই হয়নি, ট্রায়াল শেষ তো দূরের কথা।
এবং বিভিন্ন রিফর্মগুলো খুবই স্লো, যে রিফর্মগুলো আনডিসপুটেড। ইলেকট্রাল প্রসেসও খুব স্লো আগাচ্ছে। তো সব মিলিয়ে অন্তর্বর্তী, যেহেতু অন্তর্বর্তী ক্যারেক্টার নাই, তো সবাই আর পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করছে না। দুই, কিছু কিছু বড় বড় সিদ্ধান্ত ধুমধাম অন্তর্বর্তী সরকার নিতে পারে। তো সবাই দেখছে অন্তর্বর্তী সরকার যদি ওর দাবি মানতে পারে, তাহলে আমারটা কেন মানবে না। আরেকটা হচ্ছে, পুলিশ আজকে এক্সেসিভ ফোর্স ইউজ করেছে, এটা দুঃখজনক। 50 জন আহত হয়েছে। পুলিশের নিরাপত্তার জন্য অনেক মেকানিজম থাকার কথা, অনেক দূরেই তাদেরকে আটকে ফেলা যেত, ওদেরকে বসানো যেত, তোমরা এখানে বসে থাকো, আগাবে না। তো সেগুলো না করে পুলিশ যেটা করলো, আমার 8 মাসের মধ্যে আজকেই সর্বোচ্চ ফোর্স ইউজ করলো। একটা পার্থক্য করা যেতে পারে, যে যদিও এগুলো খুব আর্টিফিশিয়াল পার্থক্য, যে আজকের আন্দোলনের লিড কারা ছিল। এই প্রশ্নটিও কিন্তু আজকে অনেকবার উঠে এসেছে, যে যখন হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের মতন কেউ আন্দোলন করছেন, তখন সেখানে কিছুই করা হচ্ছে না, কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীরা যাচ্ছেন, তখন সেখানে নানান ভাবে আসলে ফোর্স ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা বামপন্থী মনে হয়েছে, প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল মনে হয়েছে, ইসলামপন্থীরাও থাকতে পারে, লিডে হয়তো ইসলামপন্থীদের আমার চোখে পড়েনি আর কি। তো সেদিনের আন্দোলনে তো লিডে ছিল ইসলামপন্থী, শিবির যোগ দেওয়ার পরেই তো লোকজন বেড়ে গেল। তো স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে ভয় পেয়েছে। শিবির একটা বিশাল সংগঠন, দেশব্যাপী তাদের প্রচুর কর্মী আছে, তাদেরকে ঢিল মারলে মৌচাকে ঢিল মারার মতো, পুলিশ সেটা সামাল দিতে পারবে না। আজকে মনে হয়েছে দেয়া যেতে পারে, অথবা আজকে দিলে সরকার খুশি হবে, সেদিন দিলে সরকার অখুশি হবে। আজকে তো ঢিল দেওয়ার পর আবার তো সবাই চলে আসছে, সবাই চলে আসছে। মূল প্রবলেমটি হচ্ছে, সরকার আসলে আমি মনে করি চারদিক থেকে সহযোগিতা পাচ্ছে না, টোটাল ব্যুরোক্রেটিক কোঅপারেশন পাচ্ছে না, টোটাল পুলিশি কোঅপারেশন পাচ্ছেন। এবং মঞ্জু ভাই খুব নাইসলি বলেছেন, গোয়েন্দা সংস্থা। সরকার কি গোয়েন্দা সংস্থা থাকতে পারে? কবে কি হবে, অ্যাডভান্স রিপোর্ট আসবে, তারপরে গোয়েন্দা সংস্থা ভুল করে। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছাড়া, প্রিএমটিভ ভূমিকা ছাড়া একটা দেশ কিভাবে চলবে? একটা দেশ কিন্তু, রাষ্ট্র কিন্তু চরম নিবর্ধনমূলক। একদিকে আপনি নাগরিকের অধিকার রক্ষা করবেন, একদিকে আপনি নাগরিকের মানবাধিকার, আবার নাগরিককে কন্টেইন করবেন আপনি অন্যায্য আন্দোলন থেকে, জনগণের জানমাল সম্পদ রক্ষা করার থেকে, এক্সট্রিমিজমকে, এক্সিজমকে। এই যে দ্বৈত সত্তা নাগরিকের, এই কন্টেইনটা আপনি কিভাবে করবেন? পুলিশ লাঠিচার্জ করবে, যেখানে দরকার টিয়ার গ্যাস করবে, রাবার বুলেট মারবে। ঠিক পুলিশ কিন্তু ওই পর্যায়ে এক্সেসিভ হতে পারছে না, পারবে না। এই সরকারেরও কি আসলে আরো খানিকটা কঠোর হওয়া কিংবা আরেকটু কিছুদিন ধৈর্য ধরার কোনটি আসলে খুব প্রয়োজন ছিল, সেখানেও আসলে একটি সমালোচনা আছে কিনা? এক লাইনে বলে দিচ্ছি, একজন নোবেল লরিয়েট চিফ অ্যাডভাইজার থাকায় সরকার কঠোর হবে কিভাবে? আমি আসবো এই জায়গাটিতে। এবং বেশিরভাগ আন্দোলনগুলো, যেটি আসলে আমরা সবাই আজকে বলছিলাম, যে ছাত্রছাত্রীদের দিয়েই আন্দোলনগুলো বেশিরভাগ হচ্ছে, কেন হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনায় ফিরতে চাই। জিপি ইস্পাত মিত্র রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত মিত্র রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আজকে সারাদিন ব্যাপী আসলে নানান রকম অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের সাথে যে ধরনের ঘটনা আজকে ঘটছে, সেটি নিয়ে নানান রকম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় অনেক রকমের সমালোচনাও আছে। এবং আমরা এটিও দেখেছি আসলে সরকারের পক্ষ থেকেও নানানভাবে শিক্ষার্থীদের সাথে বসে এক ধরনের আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, সেখানেও আসলে তোপের মুখে পড়তে হয়েছে উপদেষ্টাকে। সেটি আসলে এই সমস্যাকে আরো বৃদ্ধি করবে, নাকি কোনো না কোনোভাবে আসলে প্রশমিত করার সুযোগ এখনো আছে? না, আলোচনা করে যে কোনো সমাধান করা যেতে পারে। উপদেষ্টাদের মনে রাখতে হবে, এই ছাত্রদের তোপে এবং ব্যাকগ্রাউন্ডে অনেক কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এই ঢাকা ভার্সিটির তোপ থেকেই। তো সেখানে ছাত্রদের তোপ, যখন একজন ছাত্রের গায়ে আঘাত আসে, সারা বাংলাদেশের ছাত্ররা মনে করে যে আমার গায়ে আঘাত আসছে। এবং সরকারের সহায়ক ছাত্ররাও তখন কিন্তু জোর গলায় সরকারকে সাপোর্ট করতে পারে না, কারণ তাদের ফেলো ফিলিং আসে। তো যেটি হয়েছে আমি মনে করি ইম্যাচিউরলি হ্যান্ডেল করা হয়েছে। এবং আমি দেখলাম মাহফুজ সাহেব, উনি ভালোই বলছিলেন, হঠাৎ করে আবার ছাত্রদেরকে ব্লেম করে জিনিসটাকে এলোমেলো হয়ে গেছে। তো ওইখানে ছাত্রদেরকে তো এখানে ব্লেম করার কিছু নাই, ছাত্ররা তো ভিকটিম হয়েছে। যারা ভিকটিম তাদেরকে ব্লেম করা যাবে না, তাদের কথা শুনতে হবে, তারা ছাত্র। তো আমি মনে করি অবশ্যই আলোচনা করে সমাধান করা যেতে পারে। পাশাপাশি এই যে এত অশান্ত হচ্ছে বাংলাদেশ এবং ঢাকা, কেন, এটার রুট কজটা জেনে সমাধান করতে হবে। রুট কজটা হচ্ছে পলিটিক্যাল ঐক্যমত সৃষ্টি হয়নি, পলিটিক্যাল অনৈক্য রয়ে গেছে। এবং এই অনৈক্যের জন্য আমরা একজন নেলসন ম্যান্ডেলা চাচ্ছি, একজনকে নেলসন ম্যান্ডেলা হতে হবে, যে কোনোভাবেই হোক। সেটা ডক্টর ইউনূস স্যার, যথেষ্ট আস্থা আছে ডক্টর ইউনূসের উপর, সব রাজনৈতিক দলগুলোরও আস্থা আছে। ডক্টর ইউনূস স্যার হতে পারতেন, কিন্তু ন্যাচারালি ডক্টর ইউনূস স্যার আওয়ামী লীগ দ্বারা এত বেশি টর্চার হয়েছেন, বাট ডেফিনেটলি মিলন ভাইয়ের থেকে বেশি তো টর্চার হননি। ওনার পক্ষে হয়তো বা ওই উদারতা দেখানো কঠিন। ওনার পাওয়ার বেস যেটা ইসলামিক শক্তি বা জামাত ইসলামী বা শিবির, যারা এত টর্চার হয়েছে, তাদের এত নেতাকে এক্সিকিউশন করা হয়েছে, এত অন্যায় হয়েছে, এত গুম হয়েছে,
তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। কিন্তু সমাধান কোথায়? আপনি আওয়ামী লীগ ব্যান করলেন, জাতীয় পার্টি ব্যান করেন, জাসদ ব্যান করেন, সব ব্যান করেন, সমাধান হবে? একতরফা মাঠে ভোট দিবেন, যেখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, সুষ্ঠু ভোটে তারা অনেক আসন পেয়ে সরকার গঠন করবে, সেখানে তাদেরকে সম্পূর্ণ একটা একতরফা ভোটে নিয়ে যাওয়া হচ্ছে। এই দায় নিয়ে বিএনপিকে 5 বছর দেশ চালাতে হবে। আমি এটাও একটা বলি, সবাইকে কিন্তু দেশ চালাতে হবে না, কিন্তু বিএনপিকে কিন্তু দেশ চালাতে হবে। কিন্তু আসলে সব সমস্যার সমাধান নিয়ে এই মুহূর্তে আসলে এক ধরনের ঐক্য আমাদের প্রয়োজন, একটা সেটি ঐক্য সবচেয়ে প্রয়োজন। গুরুত্বপূর্ণ জায়গা। নিশ্চয়ই মুজিবুর রহমান মঞ্জু, এই যে ঐক্যের কথা আমরা বলছি, সেখানে আসলে দীর্ঘদিন ধরে আপনি নিজেও বলছিলেন যে নানানভাবে অনেক ধরনের আন্দোলন দাবি দেওয়া উঠে আসছে, এবং বেশিরভাগ আন্দোলন দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষার্থীদেরকে ঘিরে কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসলে আন্দোলনগুলো হচ্ছে। সেটার পেছনেও কি আসলে কেউ না কেউ মদত দিচ্ছে? এখানে কিন্তু একটা উভয় সংকট। আজকে যদি ধরেন ছাত্রদেরকে বাধা দেওয়া না হতো, তাহলে কি হতো? তারা কিন্তু এসে যমুনায় বসে যেত, যমুনা ঘেরাও করে তারা সেখানে অবস্থান নিত। তখন আমরা কি বলতাম? আমরা বলতাম যে যমুনা নিষিদ্ধ করা হয়েছে, সরকার এখানে ফেল করে গেছে, ছাত্ররা এখানে ঘেরাও করে রেখেছে, পুলিশ এখানে অকার্যকর হয়ে আছে, এই কথাগুলো আমরা বলতাম। এখন সংকটটার রুটটা কোথায়? প্রফেসর ইউনূসের সাথে যখন আমাদের প্রথম মিটিং হচ্ছিল, তখন মানে ওনার কাছে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, যেটা হয়তো রাজনৈতিক দল আকারে শুনতে খারাপ শোনা যাবে। আমরা বলেছিলাম যে এরকম একটা সিচুয়েশনে আপনি একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন, অন্তত 3 মাস বা 6 মাসের একটা ইমার্জেন্সি দিতে পারেন। কারণ আপনি দেখেন, একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে এটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার যে একটা প্রসেস, সেই প্রসেসটা এখানে কিন্তু একটা ইউনাইটেড এফোর্ট এখানে দেওয়া হয় নাই। ফলে ডক্টর ইউনূস যেটা চিন্তা করেছেন, আমি এটা আগেও বলেছি, আপনার সাথেও একবার বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যাকিয়াভেলির একটা খুবই দামি উক্তি আছে, দামি কথা আছে, যদিও সেটাকে নেগেটিভলি নেওয়া হয়। বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে 2টো জিনিস লাগবে, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে ভয়। অর্থাৎ ভালোবাসা এবং ভয়ের সংমিশ্রণে আপনাকে রাষ্ট্র শাসন করতে হবে। বলছে যদি আপনি ভালোবাসা দিতে না পারেন, তাহলে ভয় দিয়ে হলেও রাষ্ট্র শাসন করতে হবে। কিন্তু যদি শুধু ভালোবাসা দিয়ে আপনি রাষ্ট্র শাসন করতে যান, তাহলে এটা কখনো শাসন করা যাবে না। চেক এন্ড ব্যালেন্স। এখন আপনি যদি শুধু ভয় দিয়ে চালান, তাহলে যেটা হবে আপনার বিরুদ্ধে বিদ্রোহ হবে, যেটা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আর কি। তো এখানে যেটা হয়েছে, প্রফেসর ইউনূস ভয় এবং ভালোবাসার সংমিশ্রণটার ক্ষেত্রে ভালোবাসাটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। ফলে আজকে এই ঘটনাগুলো ঘটছে, এটার কিন্তু সিরিয়াস এফেক্ট পড়বে পরবর্তী সরকারের উপরে। এই সরকার যেহেতু মিছিল করতে দিচ্ছে, এই সরকার যেহেতু যে সামান্য পুলিশ বাধা দিয়েছে বলে আমরা সবাই এখন কথা বলছি, আমরা কি পরের সরকার সময় বলবো না? পরের সরকারের সময় তো গরম পানি মারলে আমরা নিশ্চয়ই চুপ থাকবো না, আমরা তো বলবো গরম পানি কেন মারছেন। এখন দেখেন, আজকে মাহফুজ আলম উপদেষ্টা উনি কথা বলতে গেছেন, সেখানে ছাত্ররা বিক্ষোভ প্রদান করেছে, কেউ কেউ শুনলাম যে বোতল ছুঁড়ে মেরেছে তার মাথায়। বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট যতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এখানে তো উভয় পক্ষই একটা আন্দোলনকামী শক্তি আকারে এসেছে। কিছুদিন আগে হয়তো দেখবেন যে উভয় পক্ষ এক জায়গাতেই ছিল, এখন কিন্তু দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এসেছে। এই দ্বিধা, এই মাঝখানে আসলে যে বৈষম্য তৈরি হচ্ছে, এই জন্য কথা হচ্ছে আমাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রফেসর, আপনি কি ভাবতে পারেন, প্রফেসর ইউনূস ধরেন, হাইপোথেটিক্যালি ধরে নিলাম, প্রফেসর ইউনূস কালকে বললো যে আমি আর পারছি না, টায়ার্ড, তাহলে বাংলাদেশে এই পরিস্থিতিতে কে হাল ধরবে? আচ্ছা, আমরা তো শুনেছি যে যখন গণ অভ্যুত্থানের পরে বিএনপি সিনিয়র দল হিসেবে বিএনপিকে তো ডাকা হয়েছিল, তারা তো সরকার গঠনের বা একটা জাতীয় সরকার গঠনের উদ্যোগটা নেয় নাই। ফলে এখানে আমাদেরকে বুঝতে হবে আমরা যে সংকটের মধ্যে আছি, এবং আজকে যেটা শামীম হায়দার পাটোয়ারি ভাই বলেছেন, আমি একটু অবাক হয়েছি। এখনো সবাই অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা আছে। আমি একটু অবাক হয়েছি, উনি বললেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে। তো কেউ হয়তো 2-4 জন থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের ছিল না। আমি ডক্টর আলম এহসানুল হক মিলনের কাছে একটু যেতে চাই। যে ঘটনাগুলো আমরা দেখছি, কিংবা আসলে আপনি দীর্ঘদিন আসলে এই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অর্থাৎ এই পুরো শিক্ষা ব্যবস্থার সাথে আপনি খুব সরাসরি যুক্ত ছিলেন, আপনি কি মনে করছেন এই ঘটনাটি আরো সহনশীলভাবে আলোচনার মধ্য দিয়ে সমাধানের সুযোগ তৈরি করা কতটা কঠিন কিংবা সহজ ছিল? শুনুন, প্রথম থেকে এই সরকারকে চিন্তা করতে হতো যে যেহেতু ছাত্র জনতার বিপ্লবে ছাত্রদের বৈষম্য আন্দোলন থেকে পতিত সরকার পালিয়ে গিয়েছে, অতএব ছাত্রদেরকে কিভাবে আমরা ট্যাকেল করতে পারি সেই জন্য এই মন্ত্রণালয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। এবং আমরা দেখেছি যত রকম দাবি দেওয়া আসছে, হয় শিক্ষক নয় ছাত্র, পলিটেকনিক, কুয়েট, এইভাবে আন্দোলনগুলি হাঁটছে। সেই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা হয়েছেন, তাকে সব কিছু, ইটস এ ভেরি ফ্রেজাইল আইটেম, এটাকে
ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। আজকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা আসবে, ইদার উনি ভিসির সাথে বসে এটা নেগোশিয়েট করতেন, অথবা তিনি আজকে ঢাকায় থাকতেন। ওনাকে কি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যেতেই হতো সমর্থন অনুষ্ঠানে? না গেলে কি হতো না? আমরা এরকম কত অনুষ্ঠানে যাইনি যেখানে প্রধানমন্ত্রী বেগম খালেদা যেতেন, আমাকে কি যেতেই হবে অন্য কাজে? উনি এখানে থাকলেই পারতেন, কিন্তু থাকেননি। দেখুন, আমি একটু আগে 5 মিনিট আগে বললাম এইখানে সব গণ্ডগোল করা হবে, কোনো না কোনোভাবে ইন্ট্রুডার থাকবে, ছাত্রলীগ থাকবে। তাহলে মাহফুজ সাহেব, উপদেষ্টা সাহেব, উনি কথা বলতে গিয়েছেন, কি বলেছেন আমরা জানি না, বলার আগেই বোতল ছুঁড়ে মারলো। ইউসি, বলার আগেই মেরেছে। অর্থাৎ এখানে সন্ত্রাসী কার্যক্রম এবং এই সমস্ত আলোচনার জন্য ভেস্তে যায় এবং এখানে যেন রিটালিয়েট হয় সেগুলি হচ্ছে। দেখুন, দীপুমণির একটা প্রজেক্ট ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে পিএইচডি ডিগ্রি দেওয়া, যেখানে আমরা আন্তর্জাতিক কিউএস রেটিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিকে আমরা পারছি না সেই লেভেলে নিয়ে যায়, শিক্ষার মান ওই উন্নত পর্যায়ে নিচ্ছে না। এখন আবার বলা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে ওই দীপুমণির প্রজেক্ট যে পিএইচডি করতে দেওয়া হবে। তার মানে এটা কী হচ্ছে? এই যে আমলাতন্ত্রে এই পতিত সরকারের লোকজন বসে আছে, বা আজকে অনেকে ধারণা করে পুলিশে বসে আছে, এই অ্যাডমিনিস্ট্রেশনকে এসেই বোঝা উচিত ছিল তারা নিউলি গভর্নমেন্ট, জনগণের দায়িত্ব তারা নিয়েছে, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন তাদের মতো সাজিয়ে গুছিয়ে নামানো উচিত ছিল। তারা পতিত সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের উপরে সাওয়ার করে তারা এই রাষ্ট্র পরিচালনা একদম করতে শেষ চেয়েছে। প্রশ্ন, ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন, আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে আসলে অন্তর্বর্তী সরকারে আরো যথেষ্ট কঠোর হওয়ার প্রয়োজন? তাদেরকে আরও কূট কৌশল জানতে হবে, রাষ্ট্র পরিচালনা জানতে হবে, তাদেরকে আরও ডিসিপ্লিন এবং শান্তিপূর্ণভাবে ফেস করতে হবে। তাদেরকে জানতে হবে সরকার পরিচালনা করতে হলে কী কী কৌশল তাদের নিতে হবে। তারা কোনো কৌশলই নিতে পারছে না, সেই জন্য কৌশলী না হওয়ার কারণে এই অবস্থাটা। এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি তাদের কৌশলী হতে হবে। বিগত দিনে যে কূটকৌশল আমরা দেখেছি, সেই কৌশলগুলি তারা অনুধাবনই করতে পারছে না যে কিভাবে তাদেরকে এই বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এই সরকারকে অত্যন্ত সতর্কশীল হতে হবে। অর্থাৎ আরো অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন আছে আমাদের। ডক্টর আনোয়ার হোসেনুল হক মিলন, মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।